আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সবাইকেই তো দেখলাম, এবার জামাতকে দেখব। কথাটির পেছনের গোমর ফাঁস করলেন হামিম। জানাবো জামাত এনসিপি জোটে কে কত আসন পাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, মার্কিন কূটনীতিবিদদের ভোটের তারিখ নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সবাইকেই তো দেখলাম, এবার জামাতকে দেখব। কথাটির পেছনের গোমর ফাঁস করলেন হামিম। নির্বাচনের 1 মাসেরও কম সময় বাকি। ঠিক এই সময়ে জামায়াত ইসলামের বিরুদ্ধে প্রতারণামূলক পিআরের অভিযোগ আনলেন ঢাবির ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি জানিয়েছেন, শ্রমজীবীদের দারিদ্রতাকে পুঁজি করে এই কাজটি করে চলেছে জামায়াত। বিষয়টি প্রথম হামিমের নজরে আসে তার এলাকা খুলনায়। খুলনা 4 আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জনপ্রিয়তা বেশ বলে জানান তিনি। কিন্তু সেখানে এক ভ্যান চালককে জামায়াতের প্রার্থী না চিনলেও তাদেরই ভোট দেওয়ার কথা বলতে শোনেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি জানান হামিম। কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের এই আহ্বায়ক বলেন, কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম তখন আমি দেখেছি ভ্যানে ঘুরেছিলাম। তখন ভ্যানওয়ালা আমাকে বলছে, সবাইকেই তো দেখলাম, এবার একটু জামাতকে দেখব। আমি তো খুবই অবাক হলাম যে একজন ভ্যান চালক আজিজুল বারী হেলাল তো এই এলাকায় অনেক জনপ্রিয়। জামাতে যে প্রার্থী তার নাম জিজ্ঞেস করেছি, ভ্যানওয়ালা তার নামও বলতে পারছে না। বলছেন প্রার্থীকে তা জানি না, জামাতকে একটু দেবানে। আমার একটা ব্রেইন স্টর্মিং হলো, এরকম কেন বলছে? বিভিন্ন জায়গায় এমন শোনা যাচ্ছে, বিভিন্ন চায়ের আড্ডায়। তবে বিষয়টা আরও পরিষ্কার হয় ঢাকায় আসার পরে। এখানে এক রিকশাওয়ালা বিষয়টি জানান তাকে। হামিনের ভাষ্য, পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন খুলনার কয়রার মানুষ আছে যে এখানে রিকশা চালায়। সে আগে এলাকায় বিভিন্ন বিএনপি করত, পরে সে চলে আসে। তার সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন। সে আমাকে 3 দিন আগে ফোন দিয়ে বলল, ভাই একটু দেখা করতাম। বললাম ক্যাম্পাসে আসেন। সে বলল, ভাই একটা কাহিনী হয়েছে। আজকে একজন আমার রিকশায় উঠেছে, সে আমাকে বলছে যে এই তুই কয় টাকা ইনকাম করিস? আমি বললাম, ভাই আমি তো 1200 টাকা ইনকাম করি। বলতেছে তোর রিকশার ভাড়া কত? আমি বললাম 500 টাকা। তিনি বললেন, আমি তোকে আরও 500 টাকা দিব। তোর কাজ হবে রিকশায় যারা ওঠে তাদের তুই বলবি, সবাইকেই তো একবার দেখছি, এবার একটু জামাতকে দেখব। দেখেন, এটা সংঘবদ্ধ ইন্টেনশনাল প্রচার। এটা আমি এতদিন বুঝতে পারিনি। এই প্রচারণার বিষয়টি আবার ছদ্মবেশে পরীক্ষাও করা হয় বলে জানান হামিম। তিনি বলেন, ওই রিকশাওয়ালাকে আবার কি বলছে শুনেন। এখানে কিন্তু ছদ্মবেশে আমাদের অনেকে উঠবে, তুমি আসলেই বলছো কিনা সেটা পরীক্ষা করবে। তুমি রাত্রে টাকাটা নিয়ে যাবা। নিম্ন আয়ের মানুষদের দারিদ্রতাকে পুঁজি করে এভাবে প্রচারণা চালানোকে প্রতারণা বলে আখ্যা দেন তিনি। হামিম জানান, তখন আমার মাথায় এলো যে বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা আছে, যারা দিন আনে দিন খায়, তাদের এই দারিদ্র্যের একটা অংশকে পুঁজি করে জামায়াত এভাবে সংঘবদ্ধ প্রচার চালাচ্ছে, প্রতারণা করছে। জামাত এনসিপি জোটে কে কত আসন পাচ্ছে? বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা আজ ঘোষণা করা হবে। সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছে 11 দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। 11 দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় পার্টির 30টি আসন পাচ্ছে। ইতিমধ্যে দলটির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। গত সোমবার এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, 11 দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে 30 আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট। এদিকে গতকাল সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক হয়। সেখানে তারা জানায় 14ই জানুয়ারি বেলা 11টায় কেন্দ্রীয় মজলিসের শুরার জরুরি অধিবেশন হবে। এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 300 আসনের মধ্যে 190 আসনে নির্বাচন করতে পারে জামায়াত, আর জোটের বাকি 10টি দল নিজ নিজ প্রতীকে অংশ নেবে 110টি আসনে। জোটের সূত্র বলছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়তে পারে 40টি আসনে, আর শেষ দিকে এই জোটে যুক্ত হওয়া এনসিপি লড়বে 30 আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 15টিতে, খেলাফত মজলিস 7টি, এলডিপি 7টি, এবি পার্টি 3টি, বিডিবি 2টি এবং জাকপা প্রতিদ্বন্দ্বিতা করবে 1টি আসনে, আর বাকি 5টি আসনে লড়বেন জোটের অন্য 3 দল। চূড়ান্ত আসন তালিকা ঘোষণার আগে আজ দুপুরে 11 দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে সকাল থেকে বিভিন্ন দল তাদের নির্বাহী পরিষদের বৈঠক করেছে। রাশেদ প্রধান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, 11 দল সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহু প্রতীক্ষিত 11 দলের চূড়ান্ত
আসন তালিকা ঘোষণা করা হবে 14 জানুয়ারি বিকেল 4:30টায় ইনশাল্লাহ। 12 ফেব্রুয়ারি নির্বাচন। মার্কিন কূটনীতিবিদদের ভোটের তারিখ নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর স্ট্যান্ড সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কে কি বলল তা বিবেচ্য নয়। নির্ধারিত 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়, বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে পক্ষপাতমুক্ত প্রশাসন পরিচালনা করবে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের সাবেক আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর আর্ট লর্জ মরস্ট্যান নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সফর করছেন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান ও এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর ও মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জনগণের সম্মতি পেলে জুলাই সনদ গণতান্ত্রিক শাসনের এক নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈর শাসনের কোনো সুযোগ রাখবে না। প্রফেসর ইউনুস বলেন, তৎকালীন ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে জনগণ এখন সচেতন। ক্রমেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করতে পারছে। সাবেক আন্ডার সেক্রেটারি গম্বিস একমত পোষণ করে বলেন, ভুয়া খবর বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রধান শত্রুদের একটি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই হুমকি মোকাবেলায় আরও জোরালো প্রচেষ্টার প্রয়োজন হয়েছে। 2 কূটনীতিক গত 1.5 বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন। তারা জানতে চান, বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা। প্রফেসর ইউনুস বলেন, প্রয়াত নেলসন ম্যান্ডেলার একজন বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছিলেন। তবে তৎকালীন ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি বলেন, সময় এখন উপযুক্ত নয়। কোথা থেকে শুরু করবেন? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। তিনি আরও বলেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই, বরং তারা দাবি করছে যে জুলাই অভ্যুত্থানে নিহত তরুণরা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। তাদের অপরাধের বিপুল পরিমাণে প্রমাণ রয়েছে। তারা যা করেছে তা সম্পূর্ণ বর্বরচিত অপরাধ, তবুও তারা সম্পূর্ণ অস্বীকারের অবস্থানে রয়েছে। বৈঠকে এইচডিসি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম, যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন ডক্টর তাসনিম জারা। এনসিপি ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে অবশেষে নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন তিনি। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডক্টর তাসনিম জারা জানান, দেশের পুরনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহির অভাব স্পষ্ট। সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন তিনি আবার নিয়োগদাতা। এতেই প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহি নিশ্চিত করে না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জনগণের মনোভাবের কথা তুলে ধরে ডক্টর তাসনিম জারা বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। তবে পরে তিনি ঘোষণা দেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।